সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। I hope that you are well by the grace of Almighty Allah. I am well too. আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। বিগত ক্লাসে আমরা কমপ্লিটিংয়ের বেশ কিছু রুলস আলোচনা করেছিলাম, 1 এবং 2। আজকে কিন্তু পার্ট 3 হবে। আলোচনার শুরুতে আমি তোমাদেরকে কিছু রুলসের মাধ্যমে প্র্যাকটিস করাবো। সেই রুলসগুলো এখন আমি লিখব। যে বাক্যে যদি আমরা সো দ্যাট পাই, এই যে সো দ্যাট শব্দের অর্থ যেন বা যাতে। সো দ্যাট তোমরা লক্ষ্য করো যে সো দ্যাট শব্দটি রয়েছে, এই সো দ্যাট শব্দের অর্থ হলো যেন বা যাতে। এই সো দ্যাট কনজাংশনটি বাক্যের মাঝখানে থাকে। যেমন একটা বাক্য উদাহরণ দিয়ে লিখি, হি রিডস মোর, হি রিডস মোর সো দ্যাট। এই যে কনজাংশনটি আছে এটি কিন্তু একটি বাক্যের বা একটি সেন্টেন্সের মাঝখানে রয়েছে। তাহলে আমাদের এই পরবর্তী যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু আমাদের পূরণ করতে হবে, তো বাক্যটি কমপ্লিট করতে হবে। তো একটা নিয়ম আছে এখানে, যখন সো দ্যাট যুক্ত বাক্য আমরা পাবো তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে সো দ্যাট যুক্ত বাক্যে যে সাবজেক্টটি আসবে এর পরে আমরা কিন্তু ক্যান অথবা কুড বসাবো। যেমন হি রিডস মোর, সে বেশি বেশি পড়ে। এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট কিন্তু হি, তাহলে আমরা এখানে লিখবো ওই হি লিখতে পারি, হি। তারপরে আমি বললাম যে যখন আমরা সো দ্যাট কোনো কনজাংশন বাক্যের মাঝখানে পাবো তখন আমরা এই সাবজেক্টের পরে ক্যান কুড অথবা মে মাইট, বেশিরভাগ ক্ষেত্রে ক্যান কুডই ব্যবহার করাই ভালো, ক্যান কুড। তাহলে আমরা এখানে দেখতেছি যে ক্যান অথবা কুড বসাতে হবে। তাহলে এখানে কি রয়েছে? প্রেজেন্ট টেন্স, হি রিডস। তাহলে এখানে প্রেজেন্ট হিসেবে ক্যান ব্যবহার করতে হবে, কুড বসা যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যান, হি ক্যান গেট গুড মার্কস। এই যে বাক্যটিতে কিন্তু লক্ষ্য করো যে হি রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস। এই বাক্যে আমরা সো দ্যাট থাকার কারণে কি ব্যবহার করছি? ক্যান অথবা কুড ব্যবহার করছি সাবজেক্টের পরে। আর একটা এক্সাম্পলে আমরা আসি, যে যেমন লিখি দে ওয়াকড ফাস্ট সো দ্যাট ড্যাশ। এই অংশটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এখন কি হবে? এখানে লক্ষ্য করো, যদি আমরা এখানে দে ওয়াক ফাস্ট সো দ্যাট লক্ষ্য করি, বাক্যে সো দ্যাট কনজাংশনটি রয়েছে। তা সো দ্যাট থাকলে আমরা কি করব? পরবর্তী যে সাবজেক্টটি হবে এই সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসাবো। তাহলে এখন পরবর্তী সাবজেক্ট হচ্ছে দে, মানে আমরা এই সাবজেক্টটিকেই পরবর্তীতে ব্যবহার করছি। এরপর আমরা ক্যান অথবা কুড দেব। এখানে যেহেতু আমাদের বাক্যের মূল ভার্বটি রয়েছে পাস্ট টেন্সে, ওয়াকড, এজন্য আমরা এখানে কুড ব্যবহার করব। আগে ছিল প্রেজেন্ট টেন্স, আমরা এখানে ক্যান ব্যবহার করেছিলাম। এখানে আছে পাস্ট টেন্স, আমরা এখানে কুড ব্যবহার করব।
তাহলে এখানে হচ্ছে কুড, দে কুড রিচ ইন টাইম। এখানে বাক্যের যে বাক্যের অর্থ মিলাতে গিয়ে অতিরিক্ত যে অংশগুলো রয়েছে, এই অতিরিক্ত অংশগুলো কিন্তু বাক্যের ভার্বের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো অতিরিক্ত অংশ দিতে পারি। যেমন আমি এখানে লিখেছি দে কুড রিচ ইন টাইম, যাতে তারা যথাসময়ে পৌঁছতে পারে, এই জন্য যথাসময়ে লিখছি। আবার আমি এভাবে লিখতে পারতাম দে কুড রিচ দ্য স্টেশন ইন টাইম, এটাও হতে পারত। অথবা দে কুড ক্যাচ দ্য বাস, এই জাতীয়। অর্থাৎ আমি এখানে যে কোনো ভার্ব বাক্যের প্রসঙ্গ অনুযায়ী বসাতে পারি এবং ওটাকে আমি অতিরিক্ত অংশগুলো আমি যে কোনো লিখতে পারি আমার বাক্যের প্রসঙ্গ অনুযায়ী। আমাকে যে এখানে এই ধরনের রিচ বা ইন টাইম বসাতে হবে, এখানে এটা কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আমরা এখানে যে কোনো ভার্ব যে কোনো অতিরিক্ত অংশ যোগ করতে পারি। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে উই ক্যান নট ইউজ এ ভার্ব উইদাউট রিলেটিভিটি। অর্থাৎ যদি এখানে বাক্যের ভার্বের সাথে কোনো প্রসঙ্গ মিল না থাকে, আগের অংশের সাথে পরের অংশের প্রসঙ্গ মিল না থাকে, তাহলেও কিন্তু হবে না, অর্থের একটা মিল থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারটি রয়েছে সেটিও খেয়াল করতে হবে। সো দ্যাট এবং সো দ্যাটের গ্রামাটিক্যাল রুলস হচ্ছে যে এর পরে যে সাবজেক্টটি রয়েছে তারপরে ক্যান অথবা কুড থাকতে হবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার। আর মেন ব্যাপারটি হচ্ছে কিন্তু অর্থ, এইখানের সাথে এইখানের অর্থ, এখানের সাথে এখানে অর্থটা একটা মিল থাকতে হবে, প্রসঙ্গ মিল থাকতে হবে। এখন বাক্যে যদি আবার কখনো কখনো এরকম থাকতো যে এই দিক দিয়ে নাই, অর্থাৎ বাক্যটির সামনের অংশটি ফাঁকা রাখা হয়েছে, তাহলে সামনের অংশটি যদি ফাঁকা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে বাক্যটি কমপ্লিট করব? তাহলে উই শুড ফলো দ্য রুলস অফ সো দ্যাট। এখানে সো দ্যাটের পরে রয়েছে ক্যান, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সো দ্যাটের পূর্বে যে বাক্যটি রয়েছে সেটা অবশ্যই প্রেজেন্টে হবে। অনুরূপভাবে এখানে সো দ্যাটের পরে রয়েছে কুড, তাহলে তার পূর্বে যে বাক্যটি রয়েছে সেটা অবশ্যই এখানে পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্স। এখানে প্রেজেন্টে হবে, প্রেজেন্ট। তাহলে এখানে প্রসঙ্গ হি ক্যান গেট গুড মার্কস, তাহলে এখানে হি রিডস মোর, হি রিডস মোর। তাহলে আমরা এখানে কি দিলাম? প্রেজেন্ট টেন্স দিলাম। এই প্রেজেন্ট টেন্স দেওয়ার কারণে এখানে এই অংশের সাথে মিলছে। তাহলে খেয়াল করবো আমরা এই অংশ যদি ফাঁকা থাকে তাহলে এই অংশ পূরণ করতে হবে, আবার যদি এই অংশ পূরণ করা থাকে তাহলে পরের অংশ আমাদের পূরণ করতে হবে। আশা করি তোমরা সো দ্যাট দিয়ে যে বাক্যগুলো আসবে তোমরা এগুলো করতে পারবে। এখন আমি আরেকটি এক্সাম্পলে আসি তোমাদের। সো ড্যাশ, এটার অর্থ হলো এত যে, এত যে। এখানে এত যে হলো অর্থ। তাহলে আমরা বাক্যর দিকে লক্ষ্য করি, হি ইজ সো উইক। এখানে লক্ষ্য করো সো এর পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, তারপরে দ্যাট,
এই অংশটি ফাঁকা, এটা আমাদের কমপ্লিট করতে হবে, এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, আগে আমরা যখন বাক্যটি প্র্যাকটিস করেছিলাম তখন ছিল সো দ্যাট, সো দ্যাট কথাটি একসাথে ছিল। আর এখন আমরা যে বাক্যটি করতেছি সেই বাক্যে কিন্তু সো একখানে রয়েছে, আবার দ্যাট আর একখানে রয়েছে, মাঝখানে একটি শব্দ রয়েছে, এখানে রয়েছে উইক। তাহলে এই যে দ্যাট রয়েছে, দ্যাটের পরে আমরা কি করব, এখানে আমরা দ্যাটের পরে ওই আগের মতোই আমরা সাবজেক্ট কি লিখব, যেমন এখানে লিখব হি, এখানে হি ছিল, আমরা এখানে হি লিখেছি। এরপরে আমরা কিন্তু লিখেছিলাম সো দ্যাটের সময় সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, এখানেও কিন্তু আমাদের লিখতে হবে ক্যান নট অথবা কুড নট। তাহলে এখানে বাক্যটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যান নট, ক্যান নট বা ক্যান্ট, ক্যান নট। তাহলে ওটা সো দ্যাটের সাথে এবং সো ড্যাশ দ্যাটের সাথে যে পার্থক্যটি সেটা হলো নটে। তাহলে এখানে আমাদের আসতেছে সো দ্যাট, তাহলে এখানে হচ্ছে ক্যান নট। তাহলে হি ইজ সো উইক, সে এত এত, সো হলো এত, সে এত দুর্বল যে, দ্যাট হলো যে, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, ওয়াক, সে হাঁটতে পারে না, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম, সো ড্যাশ দ্যাট, তাহলে এখানে হলো আমরা ক্যান নট। এরকম যদি হতো বাক্যটি এই স্থানে, যেমন লিখতাম ইউ ওয়ার সো পোর দ্যাট, এই যে এই বাক্যটি লক্ষ্য করো, এখানে রয়েছে ইউ ওয়ার সো পোর দ্যাট, এখানে কিন্তু আমাদের এখানে সো রয়েছে, এখানে দ্যাট রয়েছে, তাহলে কি হবে, এখানে সো এবং দ্যাট রয়েছে, এত যে। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এই টেন্সটি খেয়াল করো, এখানে আছে পাস্ট টেন্সে আর এখানে ছিল কিন্তু প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে। তাহলে এখানে প্রেজেন্ট থাকার কারণে আমরা লিখেছিলাম ক্যান নট, তাহলে পাস্টের কারণে কিন্তু আমরা লিখবো ওখানে কুড নট। তাহলে ইউ তো থাকলো, এখানে ক্যান নট না দিয়ে আমরা লিখবো এখানে কুড নট বা কুডন্ট, যেহেতু এখানে ছিল পাস্ট টেন্স এই জন্য আমরা এখানে কুড নট দিয়েছি, এখানে প্রেজেন্ট ছিল, এখানে আমরা ক্যান নট দিয়েছি। তাহলে সো ড্যাশ দ্যাটে কিন্তু ক্যান নট বা কুড নট। এখন মিলাবো আমরা, ইউ ওয়ার সো পোর, তুমি এতই গরিব ছিলে যে ইউ কুড নট ইট, কুড নট ইট রেগুলারলি, রেগুলারলি সে নিয়মিত খেতে পারোনি। তাহলে এই যে বাক্যের যে একটা প্রসঙ্গ বুঝতে পারছো নিশ্চয়ই, যে যখন আমরা এখানে সো ড্যাশ দ্যাট দেখবো তখন আমরা সাবজেক্টের পরে ক্যান নট, আবার যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট, সো ড্যাশ দ্যাট, সো ড্যাশ দ্যাট, এই ধরনের বাক্যে ক্যান নট বা কুড নট। আর আগে যখন সো দ্যাট ছিল তখন কিন্তু ক্যান বা কুড ছিল। প্রেজেন্টে হলো ক্যান, পাস্টে হলো কুড নট। আশা করি বুঝতে পারছো। এখন যদি এই বাক্যের পূর্বের অংশটি গ্যাপ থাকতো আর পরের অংশটি বাক্যে দেওয়া থাকতো, তাহলে আমরা যদি কমপ্লিট করতাম তাহলে কি করা লাগতো, ওই আগের মতোই খেয়াল করতে হবে। এখানে দ্যাটের পরে রয়েছে ক্যান নট, তার মানে এখানে আমাদের একটি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হতো হি ইজ সো উইক। অথবা এখানে আমি কিন্তু উইক ব্যবহার না করে অন্য ব্যবহার করতে পারি, হি ইজ সো ইল।
এখানে আমাকে কোনো বাধা ধরা কোনো শব্দ বসাতে হবে না। বাক্যের অর্থ মিল রেখে আমি যে কোনো ধরনের শব্দ ব্যবহার করতে পারি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা যেমন খেয়াল রাখতে হবে, সেই সাথে আমাকে খেয়াল রাখতে হবে বাক্যের অর্থগত যে মিলটি রয়েছে সেই মিলটি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে এখন আমি আর একটি তোমাদের বিষয়ে আলোচনা করব। অল দো অথবা দো, অল দো অথবা, এটার মানে হচ্ছে কিন্তু যদিও, দুইটার একই অর্থ যদিও। অল দো অথবা দো অর্থ কিন্তু যদিও, যদিও। এক্সাম্পলে আসি, দো হি হ্যাজ মানি এই ড্যাশ। লক্ষ্য করো, এই দো অলদোটি কিন্তু বাক্যের মাঝখানেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অর্থ হচ্ছে যদিও। এটা আমরা কি করব, যে বিপরীত একটি অংশ আমরা বসাবো। সবসময় বিপরীত শব্দ বসাবো, ঠিক আছে? বিপরীত শব্দ, যেমন দো হি হ্যাজ মানি, যদিও তার টাকা আছে, যদিও তার টাকা আছে। যার টাকা আছে তাহলে সে কি গাড়ি কিনতে পারে, বাড়ি বানাতে পারে। কিন্তু এইখানে হবে উল্টাটা, টাকা আছে কিন্তু সে গাড়ি কিনতে পারে না। হি ক্যান নট বাই এ কার। এইটাই হচ্ছে এটার নিয়ম, যে যখন আমরা দেখব দো অলদো থাকবে তখন একটি বিপরীত অর্থবোধক অংশ আমাদের বসাতে হবে। অর্থাৎ এখানে যে দুইটি বাক্যাংশ থাকবে, এই বাক্যাংশ দুটি একে অপরের বিপরীত অর্থ হবে। এই দো অলদো থাকলে আমাদের সেটাই করতে হবে। আবার এরকম যদি হয় যে হি কুড নট পাস দো বল দো। এবারে লক্ষ্য করো, এবারে কিন্তু দোয়াল দুটি কিন্তু মাঝখানে চলে আসছে। শুরুর দিকেও থাকতে পারে, আবার দোয়াল দুটি মাঝখানেও আসতে পারে। তা আমাদের তো লক্ষ্য রাখতে হবে যে একটি অপরটির বিপরীত অর্থ হবে, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে হি কুড নট পাস, সে পাস করতে পারেনি। যদিও, যদিও, তাহলে এখানে কি হবে, এখানে বিষয়টি হচ্ছে যে আমাদের বিপরীত অর্থ। বিপরীত অর্থ হলে আমাদের কি দিতে হচ্ছে, এখানে হি কুড নট পাস দো, এখানে আমি দেব হি রেড মোর। এখানে কিন্তু আমি পাস্ট টেন্সে লিখেছি, হির সাথে এস বাই এস দেইনি, কিন্তু পাস্ট টেন্স হয়েছে। তাহলে সে পাস করতে পারেনি, যদিও বেশি বেশি পড়েছে। হি রেড মোর, সে বেশি পড়েছে। তো বেশি পড়লো, তাহলে বেশি পড়লে তো পাস করার কথা, কিন্তু এখানে লেখা আছে পাস করতে পারেনি, বিপরীত অর্থ হয়েছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যে আমি কমপ্লিটিং সেন্টেন্সের একটি রুলস আলোচনা করলাম, তোমরা এই রুলসগুলো বুঝতে পারছো। এগুলো বাসায় অবশ্যই খেয়াল করবে। হ্যাঁ, এখানে আমি আরেকটি জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু টেন্সের বিষয়টিও গুরুত্বপূর্ণ। যেমন এখানে হ্যাজটা প্রেজেন্ট টেন্স ছিল, আমি এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছিলাম। আবার এখানে কুড নটটা পাস্ট টেন্স ছিল, আমি এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছিলাম। একই বাক্যে যখন দুইটি ক্লোজ চলে আসতেছে, এই ক্লোজের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই টেন্সে একটু খেয়াল রাখতে হবে। টেন্স কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, যেন একই বাক্যের ভিন্ন ভিন্ন টেন্সের ব্যবহার না হয়, ভার্বের ভিন্ন ভিন্ন ব্যবহার না হয়। কমপ্লিটিংয়ের বিষয়টা হচ্ছে গঠনের সাথে সাথে বাক্যের প্রসঙ্গ ঠিক রেখে
যে কোনো ধরনের ওয়ার্ড আমি ব্যবহার করতে পারি। এভাবে কিন্তু আমি ব্যবহার করে আমরা কি করব, বাক্যগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটি বারবার দেখবে এবং ভুলগুলো সংশোধন করবে, প্র্যাকটিস করবে এবং বারবার দেখবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর করোনাকালীন এই সময়ে তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে, বাইরে বেশি বের হবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তোমাদের কোনো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করছি। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।